কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আর সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সেই ভিডিওর মাধ্যমে আপনারা পরিসংখ্যানগতভাবে জানতে পারবেন যে আমাদের ভারতবর্ষের সংসদীয় রাজনীতি অর্থাৎ জাতীয় রাজনীতিতে বামপন্থী দলগুলোর কি ভূমিকা ছিল সংখ্যাতত্ত্বের দিক থেকে বিভিন্ন সরকার গঠনের ক্ষেত্রে, এবং 2004 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত এই যে 4টা লোকসভা ভোট হয়ে গেছে, তাতে তাদের যে পারফরমেন্স, কি পারফরমেন্সের ঘাটতি হয়েছে বা কোথায় কি উন্নতি করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি প্রথমেই আপনাদের কাছে অনুরোধ রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো করবেনই, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীকালে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে খুব সহজে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। চলুন আলোচনাটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক। প্রথমেই জেনে নিই বামপন্থী দলগুলোর 2019 সালের পার্সেন্টেজ অফ ভোট, অর্থাৎ ভারতবর্ষের যত রেজিস্টার্ড ভোটার 2019 সালে ভোট দিয়েছে তার এগেনস্টে কত শতাংশ ভোট তারা পেয়েছে, সেটা হচ্ছে 2.62%। আর তার 2014 সালে পেয়েছিল 4.75, 2009 সালে 10.28, আর 2004 সালে হচ্ছে 8.23%। তাহলে দেখুন 2004 সালে থেকে 2009 সালে কিন্তু সামান্য বেড়েছিল, তারপরে কিন্তু ভোট পার্সেন্টেজ ধাপে ধাপে কিন্তু কমতে রয়েছে। ইন দ্য মিন টাইম আমরা একটু দেখে নিই ভারতবর্ষে ভোটারের সংখ্যা কতটা বেড়েছে। 2004 সালের যদি আমি সিনারিও দেখি তাহলে দেখব ভারতবর্ষে মোট ভোটার ছিল 67,14,87,930। তার এগেনস্টে ভোট পেয়েছিল মাত্র 3,20,94,189। অর্থাৎ শতাংশের হারে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে আপনার 8.23। এবারে আমি সরাসরি চলে যাচ্ছি 2009 সালে। 2009 সালে ভোটারের সংখ্যা প্রায় 4 কোটি বেড়ে গিয়েছিল, অর্থাৎ 71,69,85,101। তার এগেনস্টে বামপন্থী দলগুলো ভোট পেয়েছিল মাত্র 3,21,34,962। তাহলে 2004 সালের থেকে কিন্তু 1 লক্ষের মতো ভোট বাড়াতে পেরেছে। এবং যদি পার্সেন্টেজে গল্পটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখব 8.23 থেকে 10.28% গিয়েছে। এবার আমি দেখব হচ্ছে 2014 সাল। এই 2014 সাল থেকেই কিন্তু বামপন্থীদের পতনের শুরু সংখ্যাতত্ত্বভাবে, এবং সিটের দিক থেকে ভোট সংখ্যা সমস্ত কিছু। আমি একটু পরিসংখ্যানটা বলে দিচ্ছি আপনাকে। 2014 সালে টোটাল ভোটার ছিল 83,40,82,814, যা 2009 সালের থেকে প্রায় 12 কোটি বেশি। আর সেক্ষেত্রে বামপন্থী দলগুলো ভোট পেল মাত্র 2,63,11,673। অর্থাৎ এক ধাক্কাতে ভোট প্রায় 60 লক্ষ কমে গেল। তাহলে এবার বিষয়টা ভাবুন, মোট ভোটারের সংখ্যা প্রায় 12 কোটি বেড়ে গেল, কিন্তু বামপন্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা কিন্তু উল্টে বাড়ার থেকে কমে গেল। এবং সেক্ষেত্রে তাদের যে ভোট পার্সেন্টেজ, সেই ভোট পার্সেন্টেজটা দাঁড়িয়ে গেল 4.75%, যেটা 2009 সালে ছিল 10.28%, অর্থাৎ অর্ধেকেরও কম কিন্তু হয়ে গেল। এবারে যদি আমি 2019 সালের সিনারিওটা একটুখানি দেখি, 2019 সালে আমার ভোটার সংখ্যা গিয়ে দাঁড়ালো 91,19,50,734। তার এগেনস্টে বামপন্থীদের প্রাপ্ত ভোট দেখুন, এখানেও কিন্তু প্রায় 8 কোটি ভোটার বেড়েছে, কিন্তু বামপন্থীদের ভোট বাড়ার থেকে উল্টো আরও কমে গেল। ভোট সংখ্যা গিয়ে দাঁড়ালো 1,60,64,999। অর্থাৎ এক ধাক্কাতে প্রায় 1 কোটি ভোট কিন্তু কমে গেল। এবং ভোট পার্সেন্টেজ কত হলো জানেন? গোটা দেশ জুড়ে যদি বামপন্থী দলগুলোর সম্মিলিত ভোট ধরি, তা মোট ভোটের মাত্র 2.62%। এই হচ্ছে পরিসংখ্যানগত একটা অবস্থা বামপন্থীদের।
চলুন আমরা এর ভিতরে যে সংখ্যা তত্ত্বগুলো সেটা আরও আলোচনা করব। এবারে চলুন আমি আপনাদের সামনে ব্যাখ্যা করতে চলেছি যে 2004 সাল থেকে শুরু করে বামপন্থীদের 2019 সাল পর্যন্ত কত সিট তারা পেয়েছিল। এই যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরেছি যে 2004 সালে বামপন্থীদের সম্মিলিত সিট সংখ্যা ছিল 59 অর্থাৎ 59। সেটাই এক ধাক্কাতে 2009 সালে কমে এলো 24 অর্থাৎ 35টা সিট কিন্তু তারা হারিয়ে ফেলল। 2014 সালে সেই সংখ্যাটা কিন্তু আরও কমে গেল, অর্ধেকেরও কম হয়ে গেল, 24 থেকে চলে এলো 11 অর্থাৎ 13টা সিট তারা কম পেল। আর 2019 সালে বলতে গেলে এক প্রকারের ভরাডুবি হয়ে গেল, মাত্র 6টা সিট। অর্থাৎ এক সময় 2004 সালে যাদের সিট সংখ্যা ছিল 59খানা, 2019 সালে তাদের সিট সংখ্যা এসে দাঁড়ালো মাত্র 6খানাতে। এই হচ্ছে সিট সংখ্যার নিরিখে 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত বামপন্থীদের অবস্থান। এবারে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাম দলগুলোর যে বাম দলে যারা শরিক রয়েছে, মূলত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আরএসপি, এআইএফবি অর্থাৎ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, তারপরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আর হচ্ছে সিপিআইএমএল। মূলত এই 5টাই হচ্ছে বাম দলের মূল শরিক। তাদের 2004 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত কি পারফরমেন্স হয়েছিল এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক। চলুন প্রথমে আলোচনা করি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই যে এখানে নীল রঙের যে বারটা দেখতে পাচ্ছেন, নীল রঙের বারটা কিন্তু সিপিআই এর মোট আসন সংখ্যা কিন্তু নির্দেশ করছে। পরিষ্কার বুঝতে পারছেন 2004 সালে তাদের সংখ্যা ছিল 10টা, সেটাই কমে এলো 2009 সালে 4খানা, 2014 সালে 1টা, আর 2019 সালে মাত্র 1টা বেড়ে দাঁড়ালো 2। আরএসপির ক্ষেত্রে সংখ্যাটা যদিও কম, 2004 সালে ছিল 3, 2009 সালে 2, 1 সালে 1, আর 2019 সালেও 1খানা। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক অর্থাৎ এআইএফবি 2004 সালে যদি সিনারিও দেখি, এদের 3টে আসন ছিল, 9 সালে ছিল 2টো, কিন্তু 2014 এবং 19 সালে এদের কোনো রকম কিন্তু আসনই ছিল না, অর্থাৎ একেবারে শূন্য। এবারে একটু দেখে নেওয়া যাক সিপিআইএম আর সিপিআইএমএল এদের কি অবস্থানগত পরিবর্তন হয়েছে। 2004 সালে বাম দলগুলোর অন্যতম বড় শরিক হচ্ছে সিপিআইএম। 2004 সালে এদের সিট সংখ্যা ছিল 43, অনেকটাই বেশি। অর্থাৎ টোটাল যে 59খানা সিট পেয়েছিল তার মধ্যে 43খানা, অর্থাৎ প্রায় 80%-এর কাছাকাছি, 75 to 80%-এর কাছাকাছি হচ্ছে এই সিপিআইএম পেয়েছিল। 2009 সালে ফিগারটা কিন্তু এক ধাক্কায় অর্ধেকেরও কম হয়ে গেল, চলে এলো 16টাতে। দেখুন মাত্র 16। আর 2014 সালে সেই সংখ্যাটা আরও কমে গেল 9, আর 2019 সালে সংখ্যাটা তো একদমই তলানিতে চলে এলো 3। অর্থাৎ যে সিপিআইএম 2004 সালে 43টা আসনে জয়লাভ করেছিল, তারাই 2019 সালে গিয়ে দাঁড়ালো 3টে আসনে। আর সিপিআইএমএল এদের আসনের সংখ্যা দেখতে পাচ্ছি 2004 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত পুরোপুরি নীল, অর্থাৎ এরা কোনো রকম সিট কিন্তু দখল করতে পারেনি। এই হচ্ছে 2004 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত বাম শরিক দলগুলোর আসনগত সংখ্যা কিভাবে পরিবর্তন হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলেই জানেন যে বামেদের অন্যতম রাজনৈতিক ঘাঁটি হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ একদা 2011 সাল পর্যন্ত 34 বছর টানা পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল এই বাম দল, কিন্তু তারা আজ প্রায় 13 বছর ধরে ক্ষমতায় নেই, 14 বছর হতে চলেছে। এবার আমরা দেখে নেব বাংলায় বামেদের কি অবস্থা গত 4টা লোকসভা নির্বাচনে। আমি কিন্তু এখানে যাবতীয় যা পরিসংখ্যান দিচ্ছি সবই কিন্তু লোকসভা ভোটের নিরিখে। লোকসভা ভোট 2004, আমি যদি 2004-এর যদি ঘটনা যদি লক্ষ্য করি, তাতে বাংলার যে বামপন্থী দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম, তাদের কি অবস্থা দাঁড়িয়েছিল 2004 সালে। দেখুন নীল রঙের যে ঘরটা আছে সেটা হচ্ছে 2004 সালের সবকটা পার্টিকে ইন্ডিকেট করছে।
2004 সালে বামেদের ভোট ছিল, অর্থাৎ সিপিআইএম এর ভোট ছিল 1,42,71,042। সেই সংখ্যাটাই কিন্তু 2009 সালে কমে এসে দাঁড়ালো 1,41,56,940। এবারে আমি একটু এদিকে চলে যাই। 2009 সালে এবং 2004 সালে বামেদের আসন সংখ্যা ছিল সারা দেশের নিরিখে 59খানা। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একটা সিংহভাগ আসন তারা দখল করেছিল। আর 2014 সালে বামেদের ভোটটা গিয়ে দাঁড়ালো 1,17,25,588। দেখুন, এক ধাক্কাতে কিন্তু প্রায় 30 লক্ষর কাছাকাছি ভোট কিন্তু কমে গেল। আর 2019 সালে বলতে গেলে এক প্রকারে হারাকিরি হয়ে গেল। 2019 সালে সেই ভোটের সংখ্যাটাই গিয়ে দাঁড়ালো 35,92,556। 1 কোটির উপরে ভোট ছিল, 1,17,00,000 উপরে ভোট ছিল, সেখান থেকে 1/3 হয়ে গেল, 1/3-এরও কম হয়ে গেল, অর্থাৎ 35 লক্ষতে চলে এলো। এতটাই তাদের পতন হয়ে গেল। এবারে যদি আরএসপির কথা ভাবি, আরএসপির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে 2004 সালে ওদের ভোট সংখ্যা ছিল 16,58,787। সেই সংখ্যাটাই কিন্তু ধাপে ধাপে 2009-14 পেরিয়ে 2019 সালে গিয়ে দাঁড়ালো 2,05,943। আপনারা কিন্তু আমার এই যে চার্টটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু পুরো স্ট্যাটিস্টিক্সটাই কিন্তু বুঝতে পারবেন। এই যে এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটার মাধ্যমে কিন্তু পরিষ্কার আমি বলে দিচ্ছি যে ডাউন ট্রেন্ড একটা রয়েছে। এরপরে আমি যাচ্ছি সিপিআই এর ক্ষেত্রেও 2004 সালে তাদের মোট ভোট ছিল 14,84,152। সেটা 2009 সালে গিয়ে দাঁড়ালো একটু বেশি, 15,38,333। আর 2014 সালে গিয়ে দাঁড়ালো 12,03,021। 2019-এ গিয়ে একদমই কমে গেল, মাত্র 2,28,825। অর্থাৎ যত সময় এগিয়ে চলেছে, ভোটার সংখ্যা যত বেড়েছে, পশ্চিমবঙ্গে বামেদের রক্তক্ষরণ কিন্তু ততটাই হয়ে গেছে। এবার যদি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের কথা ভাবি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের অবস্থা কিন্তু ঠিক ততই বছর। 13 লক্ষের উপরে ভোট ছিল 2004 সালে। সেই সংখ্যাটা কিন্তু কমতে কমতে 2009-এ গিয়ে দাঁড়ালো 12 লক্ষ সামথিং, 2014-তে 11 লক্ষ, আর 2019-এ গিয়ে দাঁড়ালো 2,40,267। এই হচ্ছে অবস্থা গিয়ে দাঁড়ালো। তাহলে পশ্চিমবঙ্গেও বামেদের এখন যদি এই মুহূর্তে ভোট দেখি তাহলে কিন্তু খুব বেশি ভোট কিন্তু নেই, খুব বেশি ভোট নেই। যেখানে এই 2004 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত তৃণমূল এবং বিজেপি তাদের নিজেদের আসন সংখ্যাও যেমন বাড়িয়েছে এবং ভোটের পার্সেন্টেজ এবং ভোটারের সংখ্যাও কিন্তু নিজেদের অনুকূলে অনেকটাই আনতে পেরেছে, যেটা বামেদের হাত থেকে কিন্তু চলে গেছে। অন্ততপক্ষে ফিগার তাই বলছে। এবারে চলুন বামেদের আশা ভরসার আরও একটা রাজ্যের কথা বলি, সেটা হচ্ছে কেরালা। আপনারা সকলেই জানেন যে কেরালায় বামপন্থী সরকার কিন্তু অনেকদিন ধরে রয়েছে, কিন্তু দুঃখের কথা হলো লোকসভা ভোট যখন হয়েছে তখন সেখানকার কিন্তু একটা অন্যরকম চিত্র দেখা গেছে। 2019 সালের যদি পরিসংখ্যান আমরা লক্ষ্য করি তাহলে দেখব কেরালায় মোট 20টা সিট রয়েছে। সেই 20টা সিটের মধ্যে সেখানে বামপন্থীদের ঝুলিতে গিয়েছে মাত্র 1খানা আসন, আর বাকিটা পুরোটাই কিন্তু চলে গেছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, অর্থাৎ যার মধ্যে কংগ্রেসের ঝুলিতে চলে গেছে 15খানা সিট, আইইউএমএল এর হাতে চলে গেছে 1খানা, আরএসপির কাছে চলে গেছে 1টা, আর কেসিএম এর কাছে চলে গেছে 1খানা। এই ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনার ব্যাপার আছে। যদি বামেরা মনে করে যে কেরালাকে দিয়ে আমি মেকওভার করবো বা আমার পুরনো সিট যদি ফিরে পেতে চাই, তাহলে সেটাও কিন্তু এক প্রকার কিন্তু অসম্ভব। কারণ মানুষের মনে মনে এই চিন্তাটা ঢুকে গেছে যে কেন্দ্রে কারা সরকার করতে পারে আর রাজ্যে কারা সরকার করতে পারে। দুটো চিন্তা ভাবনা কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় কিন্তু রয়েছে। সেই জন্যই কেন্দ্রে তারা একরকম ভাবে ভোট দেয়, আবার যখন রাজ্যের ভোট হয় তখন তারা একরকম ভাবে ভোট দেয়। সেই জন্য দেখতে পাওয়া গেছে কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে অর্থাৎ লোকসভা ভোটে কেরালার লোকেরা কিন্তু
সচেতনভাবেই বামপন্থীদের কিন্তু ভোট দেয়নি। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। আমি কোনো বিতর্ক চাইছি না, কিন্তু পরিসংখ্যান তাই বলছে। যখন রাজ্য সরকারে ভোট হচ্ছে তখন কিন্তু বামপন্থী দলগুলোকে সাধারণ মানুষ ভোট দিচ্ছে, কিন্তু যখন কেন্দ্র সরকারে ভোট হচ্ছে অর্থাৎ লোকসভা ভোট হচ্ছে তখন কিন্তু তার উল্টো দিকে ভোট দিচ্ছে। সেক্ষেত্রে বাম যে জোট ছিল সেই জোটের যে ভোট পার্সেন্টেজ মাত্র 34.25%, আর সেখানে ইউডিএফ অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে জোট ছিল তারা কিন্তু ভোট পার্সেন্টেজের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে ছিল 47.24। আর যদি এনডিএর কথা ভাবেন, কেরালাতে সত্যি বলছি এনডিএ খুব একটা বেশি সক্রিয় নয় এবং তাদের জনপ্রিয়তাও সেখানে খুব কম। তবুও তাদের যে ভোট পার্সেন্টেজ সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। 14.8% ভোট কিন্তু তারা পেয়েছে, অর্থাৎ ভোট কিন্তু কেটে নিয়েছে। এই ভোটটা যদি বাম ঝুলিতে থাকতো তাহলে হয়তো কংগ্রেসের যে জোটটা ছিল সেই জোটের সমকক্ষ হয়ে যেত। যদি এনডিএ যদি কেরালায় না দাঁড়াতো তাহলে ভোটটা আমি যদি ধরে নিই যে এলডিএফ, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, 34-এর সাথে যদি 14 যোগ করি 48%, আর ফ্র্যাকশনগুলো ধরলে প্রায় 49%, যা কংগ্রেসের থেকেও বেশি হয়ে যেতে পারত, কিন্তু সেটা কিন্তু হয়নি। অর্থাৎ কেরালায় কিন্তু। এবারে চলুন ত্রিপুরার কথা একটু ভাবা যাক। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আরও একটা বিপর্যয় বামেদের ক্ষেত্রে দেখা গেছে। ত্রিপুরায় মোট 2টো লোকসভার আসন রয়েছে, কিন্তু গত বিধানসভা হিসাবে 2টো লোকসভা আসনে কিন্তু চলে গেছে বিজেপির ঝুলিতে, এবং তারপরেও আবার যে বিধানসভা হয়েছে সেখানেও কিন্তু বিজেপি আবার ফিরে এসেছে। সুতরাং বামেদের পক্ষে ত্রিপুরা থেকেও বেশি আসন পাওয়াটা এক কথায় একটু শক্ত হয়ে গেল। সুতরাং সব দিক দিয়ে যদি বিচার করে দেখি তাহলে বাকি পড়ে রইল তামিলনাড়ু। প্রসঙ্গত উল্লেখ্য 2019 লোকসভাতে কিন্তু বামেদের যে জোট তারা কিন্তু তামিলনাড়ু থেকে 4খানা সিট পেয়ে গেছে। এবারে কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যদি সেই 4টা সিট যদি ধরে রাখতে পারে তাহলে খুবই ভালো। আর পশ্চিমবঙ্গ থেকে কতগুলো পাবে সেটাও এখন দেখা যাক। আমাদের যে জোট, ইন্ডিয়া জোট, INDIA জোট, সেই জোটে কতগুলো সিট বামেদেরকে দেয় বা গোটা ভারতবর্ষ জুড়ে দেয়, অনেক প্রশ্ন কিন্তু এখানে জড়িয়ে আছে। আমি এই বিতর্কে যাব না, আমি শুধু সংখ্যাতত্ত্বভাবে আলোচনা করলাম। এই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে বামেদের সামগ্রিক অবস্থান। এবারে আমার প্রশ্ন হচ্ছে কিভাবে বামেরা জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে। আমি যদি 2004 সালে পরিসংখ্যানটা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সেই সময় 67 কোটি ভোটার ছিল এবং তারা ভোট পার্সেন্টেজ হিসাবে 8.23% ভোট পেয়েছিল, অর্থাৎ মোট ভোট পেয়েছিল 3,20,94,189। সেই সংখ্যাটাই কিন্তু ভোটার সংখ্যা 91 কোটি হওয়া সত্ত্বেও পার্সেন্টেজও কমে গেছে 2.62, এবং মোট যে ভোট তাদের সপক্ষে গিয়েছে সেই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য, 1,60,64,999। এখনো পর্যন্ত 2024 সালে ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ হয়নি। পাবলিশ হলে বোঝা যাবে যে 2024 সালে কত ভোটার থাকবে। আশা করা যাচ্ছে প্রায় 100 কোটি ছুঁই ছুঁই হয়ে যাবে, বা 97-98 কোটি ভোটার গিয়ে দাঁড়াবে। তাহলে যদি আমার 100 কোটি যদি ভোটার হয় তাহলে বামেদের প্রাসঙ্গিক হতে গেলে অন্তত পক্ষে সমগ্র দেশের যে মোট ভোটার আছে সেই ভোটারের আমার মত হিসাবে কিন্তু 10% পাওয়া উচিত। অর্থাৎ 10 কোটি ভোট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু প্রাসঙ্গিকতা অনেকটাই কমে যাবে। তাহলে হয়তো শুধু ভোট কাটাকাটির খেলাতেই বামেরা অংশগ্রহণ করবে। সমাজ গঠন বা দেশ গঠনের ক্ষেত্রে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের মতন বামেদেরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে কিন্তু কোনো রকমভাবেই অস্বীকার করা যায় না। এবারে আপনাদের কাছে যেটা না বললেই নয়, এই যে সমস্ত ডেটা এগুলো কিন্তু আপনারা সকলেই গুগল করলে পেয়ে যাবেন, কিন্তু মুশকিলটা হলো একসাথে এইরকম ডেটা কিন্তু আপনারা কোথাও পাবেন না, ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পাবেন, যেটা কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি অনেক রিসার্চ করার পর, অনেক ঘাটাঘাটি করার পর কিন্তু এই স্ট্যাটিস্টিক্সগুলো দাঁড় করিয়েছি, এবং বেশিরভাগটাই নিয়েছি গুগল, উইকিপিডিয়া আর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। একদম অথেন্টিক আপনারা ধরে নিতে পারেন। তাই আপনাদের সকলের কাছে আবারও অনুরোধ রাখবো, এই রকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান যে কি
ভিডিও আপনারা দেখতে চান বা যদি কোনো রকম অসঙ্গতি আপনারা দেখতে পান তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সুতরাং ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে, এরকম অনেক নতুন নতুন অ্যানালাইসিস নিয়ে। সুতরাং যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।